স্বাগত দেশ বাণিজ্যের আলাপে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। আজ আমাদের সঙ্গে আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। থ্যাংক ইউ। জি, আসলে আমরা যেটা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেশ কিছু বড় বড় কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। তখন আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু ছিল একটা শ্রমিক অসন্তোষের মতো বিষয় ঘটার একটা আশঙ্কা ছিল, কিন্তু তেমন কিছু ঘটেনি। এর পেছনে আসলে এই নৈপথ্যের কারণটা কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি শ্রমিক অসন্তোষ ছিল না তা না, ছিল। কারণ ওয়ান অফ দ্য বিগেস্ট বলতে যে গার্মেন্ট এবং অন্যান্য ইন্ডাস্ট্রির মধ্যে যেটা বেক্সিমকো, এটা তো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। এটার যে মালিক পক্ষ উনি জেলে আছেন, প্লাস ওনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের এবং ব্যাংক থেকে লোন হাজার হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা না, হাজার কোটি টাকা, বোধহয় টোটাল 37 থেকে 38 হাজার কোটি টাকা। এবং একটা ব্যাংক থেকে যতটুকু আমার এখনও মনে আছে, আমার হিসাবে 27,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। এই টাকাগুলো কোথায় কীভাবে কি খরচ হয়েছে এটা ব্যাংক আজ পর্যন্ত বলতে পারছে না। এবং এটা ইনকোয়ারি করার কথা, যেটা বাংলাদেশ ব্যাংক এটা বলতে পারবে। তো এটা চলছিল, মানে এটা শুরুর থেকেই যখন বেক্সিমকোর মালিক পক্ষকে অ্যারেস্ট করা, তারপর থেকেই এটা শুরু হলো। ওখানে প্রায় 28,000-এর মতো শ্রমিক, এবং এরাই মূলত রাস্তায় বের হয়ে আপনারা দেখেছেন প্রতিনিয়ত একটা অসন্তোষের, শুধু এইখানেই নয়, আশেপাশের ফ্যাক্টরিগুলোকে আমরা বন্ধ করার মতো উপক্রম ছিল। তো আমি মোটামুটি ওই পিরিয়ডেই আসি, কারণ আমি প্রথম শুরু থেকে শ্রম মন্ত্রণালয়ে ছিলাম না। আমি নভেম্বরের বোধহয় 11 কি 12 তারিখে আমাকে প্রধান উপদেষ্টা এই দায়িত্বটা দিলেন, এবং দায়িত্ব দেওয়ার পরে একটা কমিটি তৈরি করে দিলেন একটা কমিটি, যে এই কমিটি সহ বসে আমি আহ্বায়ক করে কীভাবে এই শ্রমিক অসন্তোষ নিরসন করা যায় এটার জন্য। তো এটা নিয়ে আমরা অনেকগুলো মিটিং করেছি, 7টা থেকে 8টা, এবং মিটিং মধ্যে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়েছে। এবং সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করাতে আমরা 600 কোটি টাকার মতো সরকারের ফান্ড থেকে এটা ঋণ দেওয়া হয়েছে, ওটা ফ্যাক্টরিগুলোকে বন্ধ করার জন্য। এবং বন্ধ করার নির্দেশনা বা সিদ্ধান্ত কিন্তু ওখানে যে যারা মালিক পক্ষ ছিল বা এক্সিকিউটিভ যারা ছিল তারাই নিয়েছে। তো বন্ধ করার যে নিয়মটা হচ্ছে, ফ্যাক্টরি যদি ক্লোজড হয়ে যায় তাহলে শ্রমিকের সব দেনা পাওনা ইনক্লুডিং তার গ্র্যাচুইটি থেকে লিভের যেটা সব পরিশোধ করতে হবে, এবং সেই টাকাটা এদের কাছে ছিল না। এবং এদের কোনো কিছু এমন কিছু পাওয়া যায় নাই যেটা মর্টগেজ ফ্রি, যে তাৎক্ষণিকভাবে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এই টাকাটা সরকারের কাছ থেকে না দিলে এই অসন্তোষ এবং বন্ধ করাটা সম্ভব হবে না। তারপর অনেক উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার পরে এই টাকাটা আমরা লোন হিসাবে নিয়ার অ্যাবাউট 600 crore লোন হিসাবে দেওয়া হলো কোম্পানিকে, এবং কোম্পানি বন্ধ করা হলো। বন্ধ করার জন্য যা যা লাগে সব কিছু কিন্তু প্রত্যেকটি কর্মকর্তা, কর্মচারী এবং ওয়ার্কারদের দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যেটা জানি যেই লোনটা সরকার দিয়েছিল ওই লোনটা তো সরকার এখন ফেরত পাচ্ছে না। এখন যেটা হয়েছে, ওদের যে কারখানাগুলোর যে সম্পদ এগুলো বিক্রি করে সেই পাওনা টাকা আদায়ের একটা চেষ্টা হয়তোবা করা হয়েছে। কিন্তু এই যে রাজনৈতিকভাবে প্রভাবশালী যেসব ব্যক্তি আছে তাদের কারখানাগুলো আসলে কারা কিনবে? এটা একটা বড় প্রশ্ন, কারণ অনেকে পালিয়ে গিয়েছে। যারা পালিয়ে গেছে তারা তো রাজনৈতিকভাবেই পৃষ্ঠপোষক ছিল রাজনীতি, এবং তারা পালিয়ে যাওয়ার কারণে ফ্যাক্টরিগুলো কিছু বন্ধ হয়ে গেছে, কিছু কোনো রকমের চলছে। আমি ব্যক্তিগতভাবে বহু চেষ্টা করেছি এদেরকে ফিরিয়ে আনার, এদের সয় সম্পত্তি কোথায় কী আছে। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এদের প্রায় কোনো সয় সম্পত্তি নাই, সব ব্যাংক লোন।
এবং ব্যাংক লোনও কি 1,000 কোটি টাকার ব্যাংক লোন, 10, 15, 20 কোটি টাকার লোন না। এরা এই টাকা দিয়ে চলছে এবং এই টাকা দিয়ে বিদেশে বাড়িঘর বানিয়েছে, বিদেশে রয়ে গেছে। তাহলে আপনি দেখুন প্রত্যেকটা লোক কিন্তু 1.5 বছর তারা বিদেশে মালিকরা। হ্যাঁ, তার মানে কত টাকা লাগে বিদেশে। ইভেন তারা সেখানে বসে কিন্তু নানানভাবে ইয়ে করছে যে তারা কিছুর সাথে জড়িত না। আমি এদেরকে আনার জন্য আমরা চেষ্টা করেছিলাম, হয়নি। পরে এদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু রেড নোটিশ আপনি জানেন অনেক সময় নেয়। এমনকি তাদের পাসপোর্ট রিভোক করার জন্য বলা হয়েছে এবং কয়েকজন এখানে 2-1 যাদের পাওয়া গেছে তাদেরকে থানা পুলিশও করাতে হয়েছে। এবং এই ধরনের এক্সাম্পল বোধহয় বাংলাদেশে অতীতে কখনো হয়নি, যে যে মালিক পক্ষের উপর চাপ দিয়ে তার শ্রমিকদের টাকা পয়সা দেওয়া। কিছু কিছু ছোট ছোট লোন কিন্তু এখান থেকেও শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া আছে, ফ্রম দি সেন্ট্রাল ফান্ড, এবং এই টাকা ফেরত পেতেই হবে। এটা আমি অলরেডি ওয়ার্নিং দিয়েছি, কিছু কিছু ফেরত পাওয়া যাচ্ছে। মুশকিল তো হলো সবাই মনে করছে যে ইলেকশনের পরে আগের মতোই হবে, যেটা আমি মনে করি না। কারণ ইলেকশনের পরে যেই পার্টি আসবে ওনারা তো দেখেছেন কি হয়েছে। তো আমি সেটা মনে করি না, কিন্তু এনারা মনে করেন দে ক্যান ম্যানেজ। এটা আমার একটা উপলব্ধি। এমন একটা ইয়েও ছিল যে আপনার নেতৃত্বে যে কমিটি করা হয়েছিল উপদেষ্টা পরিষদের, বেক্সিমকো নাস্তা গ্রুপটা আবারও কারখানাগুলো আবার চালু করার একটা কাজ ছিল, সেটা আসলে হয়নি কেন? নাসা গ্রুপটা আপনি যখন বলছেন, নাসা গ্রুপটা কিন্তু চালু আছে। ওদের কিছু কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমরা রিজলভ করছি। নাসা গ্রুপকে কিন্তু কোনো 1 পয়সা টাকা পয়সা দেওয়া হয়নি। ওরা ওদের মতোই চলছে, শুধু কতগুলো ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হয়েছে। এই আমাদের পরিষদের সিদ্ধান্ত মোতাবেক কিছু কিছু ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হয়েছে। যেমন ব্যাংক বলেছে যে 4-5টা ব্যাংক জড়িত, তারা বলছে যদি আমাদেরকে 1% দেয় লোনের, তাহলে আমরা রিশিডিউল করে দেবো, এবং রিশিডিউল করলে তাদের অর্ডার আছে, সেই অর্ডারগুলোকে এক্সিকিউট করতে পারবে। তারপরে সমস্যা হয়েছিল যে ওয়ার্কারদের পেমেন্ট। তারা একটা পর্যায়ে এসে বললো আমরা ওয়ার্কারদের পেমেন্ট দিতে পারছি না। তখন আমরা বের করলাম যে ওর মালিকের কি কি সম্পত্তি আছে, দেখা গেলো অনেক সম্পত্তি আছে, তার শেয়ার বিক্রি করে পেমেন্ট দেওয়া হলো। তার কতগুলো শেয়ার ছিল যেগুলো কমিটেড শেয়ার না, সেই শেয়ার বিক্রি করা হলো। শেয়ার বিক্রি করে কয়েক মাসে বেতন দেওয়া হলো। তো এখনও কমপ্লিটলি রিজলভ হয়নি। আমরা আছি এবং আমরা হেল্প করছি। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা আমাদের জন্য কোনো ফ্যাক্টরি বন্ধ হোক, সেটা আমরা চাই না। আপনাদের তো মেয়াদ বা দায়িত্ব প্রায় শেষের দিকে, নতুন সরকার আসবে নির্বাচনের পরে। এইসব কারখানা এবং এই শ্রমিকদের ভবিষ্যৎটা আসলে আপনি কি দেখছেন? আমার যতটুকু আমাদের ইনফরমেশন আছে, যদিও এক্স্যাক্ট আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নেই, বেক্সিমকোর বেশিরভাগ শ্রমিকরা কিন্তু অ্যাবজর্ব হয়েছে বিভিন্ন জায়গায়। কারণ তারা কমপ্লাইড ফ্যাক্টরিগুলোতে ছিল, তারা ট্রেইনড ছিল, ম্যান পাওয়ার ট্রেইনড ইন দিস সেক্টর, এবং এই সেক্টরে অনেক ঘাটতিও ছিল ট্রেন ম্যান পাওয়ারের। তারা বেশিরভাগই অ্যাবজর্ব হয়ে গেছে বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায়। শ্রমিকরা অ্যাবজর্ব হয়েছে, যারা এক্সিকিউটিভ ছিল তারা বিভিন্ন জায়গায় আছে। আমরা কিন্তু কোনো কমপ্লেন পাইনি যে তাদের লার্জ স্কেল বেকার আছে। হয়তো কিছু সংখ্যক আছে ডেফিনেটলি, বাট লার্জ স্কেল ওরকম বেকার নেই। নাসা গ্রুপে তো কাউকে কী করে নেই। বাকি যেগুলো 2-4টা যেগুলো বন্ধ হয়ে গেছে, সেইগুলো মালিকরা দেখছে যে কী করা যাবে। কারণ ওটার আমরা যতটুকুটা দিতে দিয়েছি, কিন্তু সবাইকে দেওয়া যায়নি। সো ওইখানেও আমার মনে হয় যে মালিকদের উপরে চাপাচাপির কারণে তারা কিছু না কিছুভাবে ম্যানেজ করছে। এখন আপনি যদি বলেন যে যেমন বড় গ্রুপ বেক্সিমকো, এর কী হবে, এটা বিডা দেখছে যে সেখানে ইনভেস্টমেন্ট হয় কিনা, বিক্রি করা যায় কিনা। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই বেক্সিমকোর এগেনস্টে প্রায় 27,000 কোটি টাকার লোন আছে জনতা ব্যাংকে, যার মধ্যে জানা গেছে যে 16টা প্রতিষ্ঠানের অস্তিত্বই ছিল না। কাজে এই ব্যাংকে যারা ছিলেন তারা যোগসাজশে এই টাকাগুলো দিয়েছে, পলিটিক্যাল চাপে হোক, যেভাবেই হোক। পলিটিক্যাল চাপ তো শিওর ছিল, তাতে কোনো সন্দেহ নেই। এটা আমরা পত্রপত্রিকায় বিভিন্ন নিউজে দেখেছি। কারণ এই ধরনের সরকার যদি থাকতে হয়, তাহলে
একটা অলিগার্সি তৈরি হয়। হ্যাঁ, সেই অলিগার্সির মধ্যে এই ধরনের বড় বড় ব্যবসায়ীরাও যুক্ত হয়। আপনারা নিজেরাই দেখেছেন ব্যবসায়ীদের যুক্ত হওয়া এবং কীভাবে তারা ওই সমর্থন করেছে। ওই সমর্থনের কারণে আরও বলিয়ান হয়ে আরও মানুষ হত্যা করা হয়েছে। তো এটা এখন আনফর্চুনেট যে আমাদের পলিটিশিয়ানরা পলিটিক্সে যেতে চান তাদের স্বার্থ রক্ষার জন্য, এবং আমাদের পলিটিক্যাল পার্টিরাও টাকা পয়সা খরচের দিক থেকে তারা খরচ করতে পারবে তাদেরকে এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, এবং সেখান থেকে শুরু হয় আপনার এই ধরনের যা আমরা দেখেছি গত ফ্যাসিস্ট সরকারের আমলে, যে কোনো ব্যাংক বাদ নেই, ব্যাংকে যে লুটপাট ইনক্লুডিং সরকারি ব্যাংক। এই জনতা ব্যাংক তো সরকারি ব্যাংক, ইনক্লুডিং সরকারি ব্যাংক, ইভেন সোনালী ব্যাংকও কিছু লোন আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো এইগুলো তো ব্যাড লোন, এবং সেই ব্যাড লোন নিয়ে ব্যাংক তো উঠতে পারছে না। তো এইগুলো আমি জানি না ভবিষ্যতে যে সরকার আসবেন তারা কীভাবে এগুলোকে দেখবেন। যে আমরা দেখেছি যে সরকার আসলে শ্রম আইন সংশোধন করে নতুন নতুন কিছু ধারা যুক্ত করেছে, যেগুলো আসলে মানতে চাচ্ছে না মালিকপক্ষ বা যারা হচ্ছে প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতারা। এই বাস্তবতায় আসলে এই শ্রম আইন, এই অধ্যাদেশটা কতটা বাস্তবসম্মত হবে? আমরা বলি টিসিসি, ত্রিপক্ষীয় আলোচনার ক্ষেত্রে হয়েছে। 19-20 হয়তো করেছে, কারণ সরকারেরও একটা ত্রিপক্ষ, মানে সরকারও একটা পক্ষ, এবং গভর্নমেন্টের কতগুলো ডেফিনেটলি তাদের নিজস্ব কতগুলো চিন্তাধারা আছে, প্লাস আইএলওর কতগুলো বহু বছর থেকে আইএলও বাংলাদেশের উপরে একটা অনুশাসনের মতো করে রেখেছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যেখানে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন যেখানে আমাদের ম্যাক্সিমাম গার্মেন্ট ডেস্টিনেশন, আমেরিকা যেখানে আমাদের ম্যাক্সিমাম ডেস্টিনেশন, এরা অনেকগুলো বিষয় নিয়ে অত্যন্ত স্পর্শকাতর ছিল, ওয়ার্নিং দেওয়া হয়েছে বাংলাদেশকে। সেই হিসাবে বিএলএ অ্যামেন্ডমেন্টটা কিন্তু বেসিক কতগুলো অ্যামেন্ডমেন্ট যেগুলো আইএলও চেয়েছিল, অন্যান্যরা চেয়েছিল, সেগুলো হয়েছে। তার সাথে অন্য কিছু কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। 3টা বিশেষ সেক্টরে তাদের খুব বড় ধরনের প্রশ্ন ছিল। একটা ছিল ইউনিয়ন গঠন, কত রিল্যাক্স করা যায়, কত অধিকার দেওয়া যায়। তারপরে ছিল ওই মাতৃকালীন ছুটির বিষয়, তারপরে ওই 3টে কনভেনশন, তারপরে ব্ল্যাকলিস্টিং এবং মামলা। তো মামলা তো আমরা উইথড্র করেছি। ব্ল্যাকলিস্টিংয়ের ব্যাপারেও এটা আইনের মধ্যে করা আছে, ইউ ক্যান ডু দ্যাট ব্ল্যাকলিস্ট জাস্ট লাইক দ্যাট। এই 3টা এবং 3টা যে চুক্তি বা ধারা, 3টা ধারা এবং অন্যান্য বিষয়গুলো করাতে এখন এই বিএলএর এই অ্যামেন্ডমেন্টগুলোর কারণে এখন এটাকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়েছে। মালিক পক্ষের কিছু এমন কোনো বড় ইস্যু না। তারা কিন্তু বারবার বলছে যে এটা বিদেশি সংস্থাগুলোকে খুশি করার জন্য আসলে এরকম। এখন বাংলাদেশে যা কিছু করা হয় বিদেশিদের খুশি করতে হয়। ওনারা তো বিদেশিদের সাথে খুশি করার জন্য ওনারাই তো আগে, সবচেয়ে আগে। কারণ ওনাদের যে বিশেষ করে গার্মেন্ট এবং টেক্সটাইল, তো আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আপনার মার্কেটটা কোথায়, আপনার মার্কেট দেশের মধ্যে না বিদেশে? আমরা তো আর ওই গার্মেন্টের কাপড় চোপড় পাই না দেশে, তো দেশের জন্য তো না, দেশে তো এখনও প্রচলিত ফ্যাক্টরিগুলো আমাদের জন্য তৈরি করে। তাহলে আপনাদের ব্র্যান্ডগুলো কোথায় যায়? সেই ব্র্যান্ড আমাদেরকে বিদেশে গিয়ে কত টাকা কিনতে হয়? হ্যাঁ, তো আপনারা যে বিদেশিদের খুশি করার জন্য আপনারাই তো খুশি করেন তাদেরকে। আমাদের মানে আমাদের কোনো ব্র্যান্ডের দোকান আছে এখানে যেটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার দিয়ে ওই পথ থেকে আসে, ওই পথ থেকে ওখান থেকে ফিরে এসে আবার এখানে আমাদের দেশে ব্র্যান্ডের দোকান হয়, দামও ঠিক ওই রকম ইউরোপের দামের মতো। তো আমি সবাই, আমার অনেক ফ্রেন্ড আছে এখানে, আমাকে সবাই ভালো করে চেনেন। তো বিদেশিদের, আপনারা বিজনেস করছেন বিদেশিদের সাথে, এক্সপোর্টটা কি, ইম্পোর্টটা কি? বিদেশিদের সাথে। তো এখন তারা যদি কিছু মনে বলে যে এটা আপনাদের এখানে শ্রমিকরা নিগৃহীত হচ্ছে, আপনাদের এখানে মালিকরা শ্রমিকদের দেখাশোনা করছে না, এটা সার্বিকভাবে না, অনেক ভালো ভালো ফ্যাক্টরি আছে যেখানে আপনি আজ পর্যন্ত কোনো
শ্রমিক অসন্তোষ শোনেন নাই। ভালো ভালো এন্টারপ্রেনিয়ার আছে যারা একবারও এসে বলে নাই যে আপনার এটা মানি না বা মানছি না, এগুলো আছে। তারপরেও আমরা একটা একটা দেখবো বলেছি, কিন্তু এখন যেটা হবে যদি কোনো অ্যামেন্ডমেন্ট হয় সেই অ্যামেন্ডমেন্টগুলো আমরা আর কিছু করতে পারছি না এই মুহূর্তে, সেই অ্যামেন্ডমেন্টগুলো রেখে দেওয়া হবে। পার্লামেন্টে যখন বিলটা যাবে, অ্যাকচুয়ালি পার্লামেন্টে যখন যাবে, এ তো অর্ডিন্যান্স আছে, পার্লামেন্টে আলোচনা হবে, সেখানে যদি পার্লামেন্ট মনে করে অনেক জিনিস বাদ দিতে হবে, অনেক জিনিসে সংস্কার করতে হবে, সেটা আসলে নির্বাচিত সরকারের জন্যই হ্যাঁ, of course, রেখে দেওয়া। of যে course. আপনি যখন বস্ত্র ও পাটকল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আপনি বেশ কিছু সরকারি পাটকল বেসরকারি খাতে দিয়েছেন, ওইগুলো আসলে এখন কেমন আছে? ওইগুলো অনেক ভালো আছে, কারণ এগুলো ইউটিলাইজ হচ্ছে। কারণ আমাদের পাটকল তো বন্ধ ঘোষণা করা হয়েছে বহু বছর আগে, এবং পাটের কোনো উৎপাদনও কমে গেছে, বন্ধ করা হয়েছে, বন্ধ করে ডাইভার্সিফিকেশন করা হয়েছে প্রাইভেট সেক্টরে। আর জুট আমরা এক্সপোর্ট করতাম পার্শ্ববর্তী দেশে, তো জুট মিলগুলো তো সরকারি ছিল, সরকারি বন্ধ করে দিয়েছে সবগুলো, সব ছাটাই করে দিয়ে গোল্ডেন হ্যান্ডশেক করে পাঠিয়ে দিয়েছে। তো পরে আমি যখন আসলাম তখন দেখলাম একটা স্কিম আছে যে এই যে এত বড় বড় সরকারি ফ্যাক্টরি, সরকারি ওন জায়গা সব বন্ধ হয়ে আছে, সব বন্ধ হয়ে আছে, পরিত্যক্ত অবস্থায়, বরং লুটপাট হচ্ছে, বরং এখানে রাজস্ব খরচ হচ্ছে। ইভেন ওই ফ্যাক্টরিগুলার ভিতরের যেই কলকারখানা ওগুলাও হচ্ছে চুরি হচ্ছে। তো সেই জন্য ওটা সিদ্ধান্ত হলো যে এগুলো লিজে দিয়ে দেওয়া হোক। যদি কেউ লিজে নিয়ে যদি অন্য কোনো কিছু করতে চায় উইদাউট ডিস্টার্বিং দ্য স্ট্রাকচার এবং তো সেইভাবে লিজ দেওয়া হয়েছিল। আমার সময় 5-6টা লিজ দেওয়া হয়েছিল। সেই ফ্যাক্টরিগুলো কিন্তু এখন তারা ডাইভার্সিফাইড ফ্যাক্টরি হিসেবে কাজ করে। আমি একটা রাজশাহীতে দেখলাম যে তারা অনেক কিছু তৈরি করছে এক্সপোর্ট কোয়ালিটির। তারা ক্যারি ব্যাগ তৈরি করছে, তারা মহিলাদের ফ্যান্সি হ্যান্ডব্যাগ তৈরি করছে, জুতা তৈরি করছে, চামড়ার জ্যাকেট তৈরি করছে। সো এটা একটা ডাইভার্সিফিকেশন হয়েছে। সেখানে 2,000-2,500 শ্রমিক কাজ করছে, আরও করবে। সো এগুলো একটা ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে উঠেছে। স্যার, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। স্যার, আমরা এবার একটু বন্দর প্রসঙ্গে ফিরি। বন্দরের আমরা দেখেছি যে কিছু কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে। তো রাজনৈতিক দলগুলোও দেখেছি যে এর বিপক্ষে ছিল। তো আসলে এই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গিয়ে সরকারের এই সিদ্ধান্ত আসলে কতটা? আমি কোনো বড় রাজনৈতিক দলের বিশাল একটা কোনো ছিল এমন নয়। একটা জিনিস তারাও জানে, সবাই জানে যে পোর্ট ম্যানেজমেন্ট এখন দুনিয়াতে চেঞ্জ হয়ে গেছে। এখন পোর্ট ম্যানেজমেন্ট ল্যান্ডলর্ড ম্যানেজমেন্ট আসছে। ল্যান্ডলর্ড ম্যানেজমেন্টের জায়গা আমার বাড়ি, আমি তোমাকে ভাড়া দিচ্ছি, দ্যাট কনসেপ্টে এখন সারা বিশ্বের পোর্ট চলছে, সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না। বাংলাদেশে তো হয়ই নেই। বাংলাদেশে একটা মাত্র আরএসজিতে, যেটা সৌদি আরবকে দেওয়া হয়েছিল, সৌদি আরবের একটা কোম্পানিকে, তারা চালাচ্ছে এবং তারা প্রফিটের দিকে আসছে, তাদের ভলিউম অনেক বাড়ছে। আর এক্সিস্টিং পোর্টের কথাবার্তা হয়তো একটা নিয়ে চলছে, তারপরে সেগুলো নিয়ে খুব বড় ধরনের বড় পলিটিক্যাল পার্টির বিশাল কোনো কর্মকাণ্ড দেখিনি। ইন্ডিভিজুয়ালি আছে, কিছু অর্গানাইজেশন আছে, সমালোচনাও হয়েছে। সমালোচনা এদেশে কোনো কিছু করতে গেলেই সমালোচনা হবে। আপনি ইনভেস্টমেন্ট ডাকছেন, হ্যাঁ, আপনি ইনভেস্টমেন্টের জন্য হাহাকার করছেন। বাংলাদেশে ইনভেস্টমেন্টটা যদি না হয়, তাহলে এই যে চাকরির ব্যাপারে স্থবিরতা, এই যে 1400 ছেলেরা প্রাণ দিল এটা চেঞ্জের জন্য, তাদের রিহ্যাবিলিটেশন কোথায় হবে? তারা কি শুধুমাত্র বিসিএস ক্যাডারে আসবে? বিসিএস ক্যাডারে কয়জন আসে? হাজার হাজার যে তরুণ যুবক আছে, এদের ইনভেস্টমেন্ট না হলে এদের যে কোনো সেক্টরই হোক, পোর্টে যদি ইনভেস্টমেন্ট আসে, কেউ যদি বিদেশি অপারেটর আসে, সে মডার্নাইজ করবে, বলে কি যে আধুনিক। 15 বছর হয়ে গেছে আমাদের ক্যাটেল ক্রেনগুলো। 15 বছর আপনি তো টেলিভিশনে কাজ করছেন, 15 বছর কোনো প্রযুক্তি থাকে? সব প্রযুক্তি 5 বছর, 6 বছর, 7 বছর পরে চেঞ্জ হতে থাকে। আমি যতগুলো বিশ্বের পোর্ট দেখতে গেছি টু সি হাউ প্রাইভেট অপারেটর কাজ করে, সেখানে আইদার অটোমেটিক অথবা হাফ অটোমেটিক। চায়নাতে একটা পোর্টে গেলাম, সেখানে লোকই নেই,
অনলি 5 জন তরুণ, একেবারে তরুণ, ইউনিভার্সিটি থেকে সদ্য, এই 5 জন পোর্ট চালায়। ইটস জাস্ট লাইক ভিডিও গেমের মতো, অল অটোমেটেড। ওখানে কোনো মানুষই নাই। এআই দিয়ে আপনার কন্টেনার নামানো হচ্ছে, এআই দিয়ে কন্টেনার ফ্ল্যাট বেডগুলো চলছে। তো আমি যখন গেলাম আমি তো নিজে আশ্চর্য হলাম যে আমি কি ওয়ার্ল্ড ডিজনির কোনো ছবি দেখছি কিনা। সেখানে পরে যখন আমাদেরকে নিয়ে গেলো কন্ট্রোলে 5 থেকে 6 ইয়াং ছেলেরা বসে, সুপারভাইজার 2-3 জন, এরা কন্ট্রোল করছে পুরাটা। এবং কিছুদিন আগে তো আপনি পেপারে দেখেছেন যে কমপ্লিটলি অটোমেটেড একটা পোর্ট চায়না তৈরি করেছে, কমপ্লিটলি অটোমেটেড। জাহাজ আসা থেকে ভিড়া থেকে কোনো মানুষই নেই, এভরিথিং ইজ বিং ডান ফ্রম কন্ট্রোল ইস্যু থেকে। তো আমরা তো সেই পর্যায়ে যেতে পারবো না, কারণ আমাদের এখানে ম্যান পাওয়ার আছে, তাদের চাকরি আছে। আমরা যদি সম্পূর্ণ অটোমেটিককে চলে যাই, কালকে যদি বলে আমরা একটা কন্টেনার টার্মিনাল পুরো অটোমেটেড করে দেবো, তাহলে চিন্তা করেন কত লোক চাকরি পাবে না। ওগুলিও চিন্তা করার আছে যে আমাদেরকে কর্মসংস্থানের বিষয়টা আছে। এখন ইনভেস্টমেন্ট না আসলে আপনি কর্মসংস্থান কোথার থেকে আসবে? লালদিয়া, আপনাদের আইডিয়া নেই লালদিয়া থেকে, লালদিয়া একটা জমি পড়ে আছে, সেই জমিতে, আর এগুলো তো আমরা করি না, এগুলো পুরনো এমওইউ করা, সব কিছু করা, জমি পড়ে আছে। কেন হয়নি এত জিজ্ঞেস করতে পারেন। আমার ধারণা ওই বনে মনে হয়নি আর কি। আমরা পানগাঁওটাও দেখেছি, পানগাঁওটা আপনি দেখেন এত সুন্দর একটা, কিন্তু একদম একদম মানে কোনো কাজে আসছে না। 137 কোটি টাকা খরচ করে আমরা প্রতি বছরে, যে আমার কাছে হিসাব ছিল এবং এই বছরেও, প্রতি বছরে আমরা 22 থেকে 26 কোটি টাকার লস। লোক আছে, জন আছে, সবকিছু আছে, কিন্তু আসলে কেন কাজে লাগলো না? ঢাকার মধ্যে, ঢাকার কাছে এরকম একটা, এখানে তো বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তো অত কথা হয়তো আমি বলবো না। আমাদের দেশের পোর্টগুলো, বিশেষ করে প্রাইম পোর্টগুলো, এখানে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে। আমি বলবো না যে এখনও নাই। এই সিন্ডিকেটগুলো আপনি সব কিছু কন্ট্রোল করে। আপনি পেপারে দেখেছেন যে লাইটেজ মালপত্র না নামায় দাঁড়ায় আছে এক জায়গায়, কেন? কারণ এরা এই যে এখানে যে সিন্ডিকেটটা কাজ করছে, তারা গতবার আমরা ভেঙেছি। তারা মাদার ভেসেল তৈরি আছে যেগুলো আগে, এখন রোজার মাস আসতেছে, এখন এই রোজার মাসের যে জিনিসপত্রগুলো লাগে, যত দেরি হবে বাজারে আসতে ততই দাম বাড়বে। গতবার তো আমি এবং নৌ মন্ত্রণালয়, কোস্ট গার্ড, নেভি সব লাগিয়ে এই লাইটার্সগুলোকে ধরে নিয়ে আসা হয়েছে। এরা করে কি, মালপত্র নামায় এক কোণা যেয়ে বসে থাকে কেন? বাজারের দাম বাড়ুক, তারপরে ছাড়বো। এটা এটা কিন্তু এক ধরনের অমানবিকতাও। এটা তো হয়ে আসছে গত 15 বছর 16 বছর, এটাই হচ্ছে। আপনি কিন্তু বারবার বলেছেন যে বন্দরের চাঁদাবাজির কথা, আসলে এই চাঁদাবাজির সাথে আসলে কারা জড়িত? আপনি কি এই যে সিন্ডিকেট, এখন আমি স্পেসিফিকলি বলতে পারবো না অমুক জড়িত না তমুক জড়িত, বাট নীরব চাঁদাবাজি যেটা বলে, এখন কি বন্ধ হয়েছে? এখন কি অবস্থা? এখনও বন্ধ হয়নি, হয়তো কমেছে, কিছুটা কমেছে। কারণ এখন ওই যে আমাদের ড্রাই ডক লিমিটেড, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড, ওরা পরিচালনা করছে একটা, তো সেখানে কিছু তো কমেছে চাঁদাবাজি কমপ্লিটলি কমাতে হলে আপনাকে বিদেশি অপারেটর দিতে হবে, সেখান থেকে চাঁদা ওঠানো খুব মুশকিল হয়ে যাবে, কারণ তো সরকারের সাথে কন্ট্রাক্টে থাকবে। চিটাগং পোর্ট এখন 137টি নম্বরে আছে বিশ্বে। আপনি পোর্টটাকে আধুনিক করবেন না? আমাদের সাথে কোনো ডাইরেক্ট কোনো শিপিং নাই, আইদার এটা কলম্বো হয়ে আসতেছে অথবা সিঙ্গাপুর হয়ে আসতেছে। তো আপনি এই যখন এই কন্টেনার টার্মিনাল, লালদিয়া এবং বে টার্মিনাল, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে কি উইদাউট জাস্ট লাইক দ্যাট? ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা 680 মিলিয়ন দিচ্ছে বাংলাদেশকে সফট টার্ম লোন। তো তারা তো একটা বিবেচনা করে এতগুলো, দিস ইজ দ্য লার্জেস্ট লোন ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ গিভেন টু বাংলাদেশ। তো তারা তো অবিবেচক হয়ে দেয়নি। ভারতের সঙ্গে স্বাক্ষরিত যে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ আসলে এই বছরই শেষ হবে। এই চুক্তি নবায়নের জন্য আপনার মন্ত্রণালয়ে
কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এছাড়া ভারত সরকারের অবস্থা আমাদের মন্ত্রণালয়ের এটা সাথে জড়িত না, এটা হচ্ছে পানি পানি মন্ত্রণালয়। হ্যাঁ, ওখানে তারা কাজ করছে। আমরা যেখানে জড়িত সেখানে কিছু কিছু জায়গায় পানির অভাবে নৌ চলাচল অনেক বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে রাজশাহীর দিকে যে সমস্ত বাস টার্সগুলো আসে, তো সেখানে তো আমরা কিন্তু এটার সাথে জড়িত না। আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ থাকে, বাট এটা হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ওরাই মেইন লিড মিনিস্ট্রি। আপনি যখন মানে শুরুতে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা একটু বলবেন। আর অনেক ছোট দলগুলো, ছোট বড় সব দলই মোটামুটি অনেকেই বলছে যে এখনও বাংলাদেশে নির্বাচন উপযোগী আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়নি। আপনি কি বলবেন আসলে? তখনকার কথা বলতে পারি, এখনকার কোনো মন্তব্য করতে আমি চাই না, যেহেতু আমার মানে ইনসাইটটা আমি জানি না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে এই প্রশ্ন উত্তর। আর দলগুলোর যে অভিযোগ সেগুলো পেপারে দেখছি, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইলেকশন কমিশন বলতে পারবে। আমার যে কয়েকটা অভিজ্ঞতা, এক সপ্তাহ প্লাস, তখন কিন্তু পুরো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী টোটালি এক্সস্টেড, টোটালি ব্রোকেন ডাউন, ভেঙে পড়েছিল। হ্যাঁ, কমান্ড স্ট্রাকচার ভেঙে পড়েছে, তাদের মনোবল ছিল না। কারণ যে যা তারা করেছে সেটা তো তাদের চোখের সামনে তারাই করেছে, হ্যাঁ, বাইরের লোক এসব করেনি। বাইরের লোক থাকলেও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। কারণ আমি তখন যা অবজার্ভ করেছি, তো মনে হয় কিছু কিছু আউটসাইডারও এসেছিলো, কোত্থেকে এসেছিলো এর অন্য, এটা কোনো ইনকোয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে কিনা আই হ্যাভ নো আইডিয়া। আমি তখন তো অবজারভার হিসেবে যা দেখেছি, এবং তারা একটা ব্রুটাল রিপ্রেশনে গিয়েছে। এর সাথে বড় ব্রুটাল রিপ্রেশনে যেতে পারে না একটা হিউম্যান বিইং। যখন এই ধরনের ব্রুটাল রিপ্রেশনে যায়, যখন সে ওই অ্যাক্টে থাকে তখন সে বুঝতে পারে না, কিন্তু ওই অ্যাক্টের পরে তার ভিতরে এক ধরনের মন মানসিকতা তৈরি হয়, একটা কনফ্লিক্ট তৈরি হয় যে আমি কাজটা ঠিক করলাম কি করলাম না। হ্যাঁ, এই কনফ্লিক্টটা অনুশোচনা ছিল অনেকের মধ্যে। হ্যাঁ, একটা অনুশোচনা না হলে একটা কনফ্লিক্ট তৈরি হয়। কারণ এটা কিন্তু যুদ্ধক্ষেত্র দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে কনফ্লিক্ট তৈরি হয়। যদি সে মনে করে যে সে আউট অফ দ্য ল, যুদ্ধক্ষেত্রে কিন্তু একটা ল আছে, হ্যাঁ, যেমন বলা হয় আপনি একটা উন্ডেড মানুষকে মারতে পারবেন না, তাকে গুলি করতে পারবেন না, সারেন্ডার করলে তাকে মারতে পারবেন না। তো যদি এর বেশি কেউ করে, সেটাও কিন্তু একটা অনুশোচনা ইতিহাস পড়লে দেখা যায়। তো ওই রকম অবস্থায় একটা ফোর্স টোটালি ভেঙে পড়েছিল। এবং সবচেয়ে বড় ছিল যেটা, তারা স্কোয়ারলি দায়িত্ব দিচ্ছিল তাদের সিনিয়রদের উপরে, যে তারা অর্ডার করেছে, আমরা সেই অর্ডার পালন করেছি। তারা কিন্তু অর্ডার দিয়ে আমাদের ধারে কাছেও ছিল না, হ্যাঁ, টু গাইড আস, এই ধরনের কথাবার্তা, এবং এগুলো লিখিত ছিল। তো সেইটা থেকে আমি মনে করলাম যে দিস ইজ এ সাইকোলজিক্যাল ইস্যু। আমরা তো ধরেন ডিসিপ্লিন বাহিনী থেকে আসছি, দিস ইজ সাইকোলজিক্যাল ইস্যু, যেগুলো আমরা পড়ি, যেগুলো আমরা জানি, যে একটা পরাজিত সৈনিকের মনোবলটা কীরকম থাকে। আমি সেইভাবে মনে করেছি যে তারা কোনো অফিসারের কথা শুনতে যাচ্ছিল না, আইজিপিকে ঢুকতে দেয় না, কথাও শুনতে দেয়, দে আর নট রেডি টু লিসেন টু এনিবডি। তখন আমি ডাকলাম এদের নেতাদের, ডেকে বললাম, প্রায় 150 মতো ডাকলাম। ওরা আসলো এবং এসে যে কথাটা বললো প্রথমে, যে স্যার আপনার কথা আমরা শুনবো। ওটার হয়তো একটু অ্যাডভান্টেজ ছিল, বিকজ আমার চেহারাটা পরিচিত ছিল আমার কাছে অনেকটাই। কারণ আমরা জানেন গত 15 বছর আমি টেলিভিশনে ছিলাম বলতে গেলে, অলমোস্ট উইকলি ওয়ান্স অর টুয়াইস। এবং আমার মনে হয় যে আমি রাগঢাক না করে অনেক কথা বলেছি। অনেক সময় আপনাদের টেলিভিশনে বলতে একটু রাগঢাক করে বলেন, দেশ টিভিতে আমাকে ডাকেই নি কখনো, হার্ডলি দিস কল মি। তো কিছু কিছু টেলিভিশন অনেকেই একটু অ্যাভয়েড করেছে, আবার অনেকগুলো যেগুলো আমরা মানে একদম গোড়ার, তারা ডাকতো অন্য কারণে, তারা আমাকে খোঁচা দেওয়ার জন্য ডাকতো আর কি। তো আমি না যেতে চাইলেও অন্য অভিনয় করে নিয়ে যেত। তো
তো অনেক টিভির নাম নাম নাই বললাম, একটা টেলিভিশন গেলেই বলতো, না আমাদের তো অপোজিশন এখানে নাই, আপনি একমাত্র অপোজিশন। তো যাই হোক, যেটা বলছিলাম সেই জন্য হয়তো আমার মুখটা একটু পরিচিত ছিল। তো আমি ওদের সাথে কথা বললাম, ওদের 17 পয়েন্টের দাবি দেওয়া দিল আমার কাছে। তো ওদের সাথে আমি কথা বললাম এবং আই ট্রাই টু উইন দেম, এবং তাদের দাবি দেওয়া পড়লাম, আমি এগুলো পড়ে আসছি, আই নো অনেকগুলোর সাথে আমি একমত, অনেকগুলো আমরা আলোচনা করতে পারি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি তোমরা জয়েন না করো তাহলে আমি ধরে নেবো যে ইউ আর নট ইন্টারেস্টেড ইন সার্ভিস। অনেক কিছু বলার পরে তখন বললো যে আমরা কালকের থেকেই জয়েন করব। এর মধ্যে কিছু অস্ত্র লুটপাট হয়েছে ইত্যাদি ইত্যাদি। সো ওই যে ইনিশিয়াল স্টেজটা ছিল টু গিভ দেম কনফিডেন্স, এবং তারা খুব ভীত ছিল, ভেরি ফ্র্যাঙ্ক, যে বাইর হলেই না আবার পাবলিক মার দেয় বা কি করে, মবের যে ভয়, মবের ভয় ছিল। তো সেখান থেকে আমি মোটামুটি তাদেরকে বের করে আনতে পেরেছি, ওইটুকুই আমি করতে পেরেছি। হ্যাঁ, বাকি যদিও আমি অনেক কিছু ভেবেছিলাম যে অনেকগুলো ইনকোয়ারি করার কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও কনফিডেন্স দেওয়ার জন্য, কিন্তু সেগুলো আর হয়নি। হোয়াট এভার। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, নির্বাচন পরবর্তী আসলে নতুন সরকারের জন্য কি কি চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে, আপনি একটু ছোট করে যদি বলেন। অর্থনীতিতে তো আমার মনে হয় যে ওয়ান সেক্টর যেটা অনেক ভালো হয়েছে আগের থেকে, মাঝখানে খুব ইয়ে ছিল, এখন রেমিটেন্স ভালো আসছে, এক্সপোর্টও মোটামুটি ভালোই, এক্সপোর্ট ডিক্লাইন তেমন হয়নি, কারণ পোর্ট থেকে বুঝতে পারি পোর্ট আরও এফিশিয়েন্ট হয়েছে, আরও কনজেশন কমেছে, আর সব কিছু মোটামুটি পজিটিভের দিকে আছে অর্থনীতির দিক থেকে। আগামী সরকার যে চ্যালেঞ্জে পড়বে বলে আমি মনে করি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। কারণ গত 15 বছরে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ছিল, এই অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়েছে সাথে সাথে। কাজেই এখন অ্যাডমিনিস্ট্রেশনটাকে আবার পুনরুজ্জীবিত রাখতে হবে। আমরা তো চেষ্টা করেছি, আবার নতুন করে সব করতে হবে বিষয়টা। নতুন করে ঠিক না, মানে এখন নতুন করে করতে হবে কি না হবে তো যারা আসবেন তারা বুঝবেন, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা যে এই গত 15-16 বছরে যেভাবে ইউজড হয়েছে সেই জায়গার থেকে সরে আসতে হবে আমার মনে হয় সরকারকে। অ্যাডমিনিস্ট্রেশনের মতো চলতে হবে। গভর্নমেন্ট মেক্স পলিসি ইমপ্লিমেন্টেশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের। আর আমি যদি পলিসি ইমপ্লিমেন্টেশনের মধ্যে ঢুকে যাই তাহলে দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিসি মেকার্স। সেই জায়গাটা আমার মনে হয় সেপারেশনের জন্য বুঝতে হবে। আর প্লাস যারা আসবেন তারা বেশিরভাগই তো আমি দেখছি বড় পার্টি, এমনকি ছোটো পার্টির মধ্যেও অভিজ্ঞ, তো তারা লেখাপড়া জানা মানুষ, অভিজ্ঞ, অনেকে আবার এবং আমরা সবগুলো দলকেই কিন্তু দেখছি যে অর্থনীতি নিয়েও তাদের যে চিন্তা ভাবনা সেটাও বেশ। হ্যাঁ, এবং জনাব তারেক রহমানের যে কথাবার্তা আমি শুনছি তাতে তো মনে হয় যে উনি অত্যন্ত প্রিপেয়ার্ড এগুলো ফেস করার জন্য। আর জামাত ইসলামের তো ওরা অনেক অভিজ্ঞ লোক, তারা রাজনীতি করে আসছে। সবগুলো দলই যেই মানে প্রস্তুতি জানাচ্ছে সেটা সন্তোষজনক বলা চলে। আমি মনে করি যে অত্যন্ত আশাবাদী। স্যার, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আপনার বিবেচনায় আপনার দুটি সাফল্য এবং দুটো ব্যর্থতা আমাদেরকে একটু বলবেন। আমার মনে হয় আমি যদি নৌ মন্ত্রণালয় ধরি, প্রচুর সাফল্য আছে, আমি এম ভেরি স্যাটিসফাইড। কারণ আমি এই 1.5 বছরে যেটা গত 50 বছর স্বাধীনতার পর হয়নি সেটা করতে পেরেছি। সেটা হচ্ছে প্রান্তিক জনগণের সাথে যোগাযোগ সৃষ্টি করে দেওয়া, বিশেষ করে যেখানে নৌপথের উপর ডিপেন্ডেন্ট। এখনও শেষ হয়নি, এখনও 2টা জায়গা আমার করতে পারলে আই উইল বি হ্যাপি। যেখানে কেউই নজর দেয়নি, আমি আশ্চর্য হয়ে গেছি যে এতগুলো সরকার আসলো, এতগুলো সরকার গেল, এত উন্নয়নের কথা আমরা বলছি, কিন্তু প্রান্তিক অঞ্চলের যে উন্নয়নের চাবিকাঠি, যে একটা মানুষকে ফ্রম A to B যেতে হবে নদীপথে, সেটা কিন্তু উন্নয়ন হয়নি। আমি চেষ্টা করেছি কিছুটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পেরেছি। এটার ইমপ্রুভমেন্টের দরকার আছে। দ্বিতীয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে চিটাগং পোর্ট অনেক ভাইব্রেন্ট হয়েছে, এটা বড় ধরনের সাফল্য।
দুইটা সাফল্য বললে হবে না, আমি 3-4টাই বলবো। থার্ড হচ্ছে যে আমার মতে অনেক কারাপশনকে চেক দেওয়া হয়েছে। আমি বলবো না 100% চলে গেছে, কিন্তু উপরের লেভেলের থেকে যে কারাপশনটা হতো এটাকে মোটামুটিভাবে চেক করা হয়েছে। কিছুটা কমানো গেছে, জি, কিছুটা অনেক কমানো গেছে। অনেক কমানো গেছে, কিছু না অনেক। কারণ আমি এই মন্ত্রণালয় থেকে আমার প্রজেক্টের থেকে আমি 2,500 কোটি টাকা গত বছর সেভ করেছি। এই কয়েক মাসে তো আরও সেভ করেছি, এগুলো আমি কয়েকদিন পরে আবার বলবো। তো আমার মনে হয় কি যে টপে যদি কেউ মানে নিঃস্বার্থ কাজ করতে চায় তাহলে এখানে অনেক কাজের জায়গা আছে, সুযোগ আছে। আর বিশেষ করে এই এই নৌ মন্ত্রণালয়টা কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক সার্ভিস, এটা কোনো বাণিজ্য কেন্দ্র না, পাবলিক। আপনারা এটাও দেখেছেন যে ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি বাংলাদেশ শিপিং কর্পোরেশন কীভাবে মুনাফা করেছে। সেই মুনাফা দিয়ে তারা নিজেদের জাহাজ কিনছে, দুইটা আছে, আরেকটা কিনতে যাব, 3টা, তারপরেও মুনাফা করেছে এবং 25% ডিভিডেন্ড দেওয়া হয়েছে। তো এটা তো আপনি বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো আপনার ধ্যানও দেন নাই, যেহেতু মরে গেছে। এটা একটা ল্যাবে 5টা জাহাজ, তাও 2030 সালে শেষ হবে, সেটাকেও পুনরুজ্জীবিত করা হয়েছে। আর এগুলো লিস্ট বলতে গেলে অনেক বড় লিস্ট হবে। স্যার ব্যর্থতাও বলবেন দুইটা। ব্যর্থতা যদি আমি বলি যে আমি যেভাবে করতে চাচ্ছিলাম, আমি নদীপথটাকে আরও ইউজফুল করতে চেয়েছিলাম, যেটা একমাত্র উদাহরণ আমি দিতে পারি পানগাঁও, ইনশাল্লাহ এখান থেকে হবে, সেটাকে আমি করতে পারিনি সময়ের অভাবে। কারণ ইট টেক্স টাইম কানেক্টিং আপ চিটাগং পোর্ট, বাংলা পোর্টের সাথে ইন্টেরিয়র পোর্টগুলো, সেটা অত সহজে করা যায় না, সময় লাগে। তা আমি ইনিশিয়েট করেছি এই জায়গাটাতে। আমি মনে করি যে আমি আই কুডন্ট ডু ইট। শ্রম মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা আছে? শ্রম মন্ত্রণালয়ের আমি ব্যর্থতা বলবো না, কারণ আমি ব্যর্থ মন্ত্রণালয় নিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, যে আমরা যেটা মেইন শ্রম মন্ত্রণালয়ের যে কাজ, এটা তো আপনার সাথে প্রথমে কথা বললাম যে শ্রমিক অসন্তোষকে আমরা নানাবিধভাবে মোটামুটি বন্ধ করা গেছে। আর সাফল্য তো হচ্ছে যে আমরা বিএলএটা করতে পেরেছি। আমরা প্রথম মানে সাউথ এশিয়া এবং পার্টলি এশিয়াতে যে আমরা 10টি আইএলওর কম্পালসারি কনভেনশন আমরা সিগনেচার করেছি। এটা বড় ইন্টারন্যাশনাল পাওয়ার, প্রাপ্তি। জি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের দেশ বাণিজ্যের আলাপে। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সঙ্গেই থাকুন।